সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে হলো রবিবার, বাজছে এখন সকাল 9টা। এই জায়গাটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে দেখুন। কালকে এই কুল গাছটা কেটে দিয়েছে। আসলে গাছের ডালগুলো এত বড় হয়ে গেছিল, ওই সাইডটাতে তো মেন রাস্তাটা, তো রাস্তা দিয়ে গাড়িগুলো যাওয়ার সময় গাছের ডালগুলোতে ধাক্কা খেত। সেই কারণেই গাছটা কালকে বিকেলে কেটে দিয়েছে। ছানাটা আবার কি করছে দেখুন। আমি অতটা খেয়াল করিনি, অনেকক্ষণ ধরেই দেখছি ওই জায়গাটাতেও দাঁড়িয়ে রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম আজকে পিঁপড়েরা লাইন দিয়েছে। এই দেখুন, এক গাদা লাল পিঁপড়ে দরজা বেয়ে দেওয়াল বেয়ে বাসাতে যাচ্ছে। বর্ষাকাল পড়ার এই একটা সমস্যা, যত ধরনের পোকামাকড় আছে সব এসে ঘরে ঢুকবে। আমাদের কোয়ার্টারটা তো নিচের তলাতে, তো আগের বারের বর্ষাকালটা অতটা বুঝতে পারিনি। এত পরিমাণ পোকা ঘরের ভিতরে এসে ঢুকছিল, মানে কি বলবো। সেই কারণে এইবারটা দরজার নিচে অনেক রকমের ব্যবস্থা করেছি, কিন্তু তাও জানেন তো আটকানো যায় না, কিছু না কিছুভাবে পোকা ঘরের ভেতরে ঢুকেই যায়। সকালে ঘুম থেকে উঠে দেখব ফ্লোরের মধ্যে কত ধরনের পোকা ছড়িয়ে রয়েছে। সেই কারণে আর কি ঘরের নিচটাতে তো শোয়াই হয় না, প্লাস বিছানার উপর শুলেও মশারি টানিয়ে শোয়া হয়। বাইরেটাতে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, সেই জন্য আর দাঁড়ানো গেল না। আর পাঁচিলের ওপাশটা তো যেহেতু পাহাড়, সেই পাহাড়ের ঠান্ডা বাতাস একেবারে হুড়মুড়িয়ে আসছে। সেই জন্য ঘরে এসে পরে এক কাপ চা বানালাম। এবার বাজার করতে গিয়ে মাল্টিগ্রেনের একটা রাস্কিটের প্যাকেট এনেছিলাম। চলুন এটা টেস্ট করে দেখি এর স্বাদ কেমন। এই দেখুন, চাটা খেয়ে দুম করে কোথায় উঠে পড়েছি। আজ রান্নাঘরের এই ফ্যানটাকে ঝেড়ে মুছে একদম চকচকা করব, সেই কারণে উঠে পড়েছি এটাকে পরিষ্কার করতে। বহুদিন ধরেই ভাবছিলাম যে এটাকে পরিষ্কার করব, কিন্তু সময় আর কিছুতেই হয়ে উঠছিল না। তো এই কয়দিন যেহেতু একটু ফাঁকা সময় পেয়েছি, তো ঘরের যেখানে যাবতীয় যা জিনিস আছে অগোছালো অপরিষ্কার পরিচ্ছন্ন, সেইগুলোকে এই কটা দিন একদম ঝাঁ চকচকে করে তুলব। জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও যেরকম ভালো লাগে, কাজকর্ম করার এনার্জিটাও ঠিক ততটাই বেড়ে যায়। আবার অনেকেই মনে করে এগুলো যেহেতু সরকারি কোয়ার্টার, তাই এত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাদের পেছনে বেকার সময় দেওয়া, সেগুলো এক খাটুনির ব্যাপার, তাই অনেকেই সেগুলো করে না। কিন্তু আমার আবার মনে হয় এই ঘরটা আমাদেরকে একটা থাকার সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে আমাদের সারাদিনের যাবতীয় যা কাজ আমরা এই ঘরের মধ্যেই করছি, ঘরের মধ্যে এতগুলো দিন আমরা পার করছি, সুতরাং ঘরটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদেরই দায়িত্ব, তাই না বলুন তো? এর আগেও আমি যেখানে যেখানে থেকেছি প্রত্যেকটা জায়গাতেই আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। তো সেখানে যখন আমাদের ঘরে কেউ আসতো, অনেকেই বলতো যে এগুলো যেহেতু সরকারি কোয়ার্টার, এত পরিষ্কার পরিচ্ছন্ন করার কি দরকার, এত খাটনি করার কি দরকার। তো তাদের এই প্রশ্নের উত্তরে আমি বলতাম, এটাও তো আমাদের একটা ঘর, নিজেদের ঘরের মতনই এটাকে আমিও যত্ন করি। আর কোনো জিনিস যদি চোখের সামনে ওরকম অগোছালো অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা যেরকম নিজেদেরও দেখতে ভালো লাগে না, আর ঘরে যদি কোনো লোক এসে ওরকম অগোছালো অপরিষ্কার পরিচ্ছন্ন দেখে, সেটা কি তাদেরও ভালো লাগে? সেই জন্যই আমি আমার ঘরটাকে এরকম যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর তাছাড়া এই কোয়ার্টারটা ছেড়ে আমরা যখন চলে যাব, আমাদের পরিবর্তে অন্য যেই ফ্যামিলি আসবে তাদেরও বেশ অনেকটাই সুবিধা হবে। তাদেরকেও অত দূর থেকে কষ্ট করে এসে কোয়ার্টারের পেছনে পরিষ্কার করার জন্য অতটা সময় নষ্ট করতে হবে না। ফ্যানটা তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু তেলগুলোও দেখলাম দেওয়াল দিয়ে গড়িয়ে পড়েছে নিচে। তাই ভাবলাম হাতে যখন কিছুটা সময় বেঁচে আছে, তাহলে একবারে দেওয়ালগুলো একটু ঘষে পরিষ্কার করে দিই। আর রান্নাঘরটা যেহেতু দেওয়ালগুলো টাইলসগুলো পুরোটাই সাদা, তো সেই কারণে একটু তেলের ছিটা বা মশলার ছিটা পড়লেই না দেখতে খুব বাজে লাগে। ওই জন্য প্রতিদিন সামনেটা ঘষে পরিষ্কার করি, কিন্তু এই সাইডটা থেকে যেহেতু তেল গড়িয়ে পড়েছিল, ওই জন্য আজকে একটু ভালো করে ডলে পরিষ্কার করে দিলাম। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটাকে যেহেতু মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়, ওই জন্য আজকে আর পরিষ্কার করতে বেশি সময় লাগলো না। সবজির গাড়িটা বোধহয় এসছে, আজ কিছু সবজিও লাগবে। চলুন গিয়ে কিছু সবজি কিনে নিয়ে আসি। ওই দেখুন, ক্যাপসিকামের সামনে সবুজ সবুজ টমেটোর মতো যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, ওটাকে বলা হয় টিন্ডা। আমিও প্রথম এখানে এসে এই সবজিটা নতুন দেখেছিলাম। চলুন, সবজিপাতি নেওয়া হয়ে গেছে, এবারে রান্না বসাবো। 12:30 মতন প্রায় বেজেও গেছে। কপিটা আজকে অনেক বড় ছিল, ফুলকপিটা, ওই জন্য আমরা দুজন মিলে আধা আধা করে নিয়ে নিয়েছি, না তো অত বড় কপিটা নিয়েও লাভ ছিল না। আর এখন বর্ষাকাল তো বলছি কপিগুলো, ওই জন্য পোকা ধরা আসছে, ওই জন্য নিলাম না। চলুন রান্না বান্না বসাই এবার।
আজ আবার পাশের বাড়ির ওই দিদিরা ছুটিতে চলে যাচ্ছে, তো তাদের ঘরে অনেকটা দুধ ছিল আর কিছুটা সবজিও বেঁচে গেছিলো, তো সকালবেলাতে আমাকে আবার সেগুলো দিয়ে গেছে। তো দুধ যেহেতু অনেকটা ছিল, কি করব, সেই কারণে সকালে উঠেই আগে পনিরটা করে নিয়েছিলাম। সবজির গাড়িটা আজ তাড়াতাড়ি চলে আসাতে বেশ ভালোই হলো। পনিরটাও যেহেতু আছে আর ওই জন্য ফুলকপি একটু নিয়ে এলাম, তো তাই আজকে রান্না করছি ফুলকপি, আলু আর পনির দিয়ে নিরামিষ একটা তরকারি। এটা তো এখন ফুলকপির সিজন নয়, কিন্তু এখানে সারা বছরই দেখেছি কফিগুলো কিন্তু বেশ ফ্রেশ আসে। আদা কাঁচা লঙ্কা বাটা আর রেগুলার গুঁড়ো মশলাগুলো অল্প করে দিচ্ছি, আর এর মধ্যে পনিরটা তো পড়বেই, তাতেই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন শ্রীহানের বাবা নেই বলে কাজগুলো একটু ধীরে সুস্থেই করছি। ওর বাবা থাকলে একটা টাইম মেনটেন করেই চলতে হয়, যেহেতু ডিউটি থেকে আসার তো একটা নির্দিষ্ট সময় আছে, তো সেই সময়ের মধ্যেই এসে খেয়ে দিয়ে চলে যায়, তো চাপটাও তাই জন্য কম। আমাদের মা ছেলের জন্য কিছু একটা করে নিই, ব্যাস তাতেই আমাদের দুবেলার হয়ে যায়। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আজকের মেন তরকারি বলতে এটাই, আজ আর বিশেষ কিছু রান্নাবাড়ি নেই, আর সামান্য কয়েকটা ভাজাভুজি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। ছেলের জন্য কটা ভাজা পনির তুলে রাখলাম। এবারের কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, আর আজকের তরকারিতে কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারের জন্য সামান্য লাল লঙ্কা দিয়েছি, তো এইটাতে পনিরগুলো দিলেও খেতে পারবে না, তাই ওর জন্য কটা ভাজা তুলে রেখে দিলাম। 2 পিস মতো মাছ বেঁচেছিল, তো একার জন্য আবার একটা মাছের ঝোল কি বানাবো, তাই জন্য 2টো মাছই ভেজে দিচ্ছি। দেখতে দেখতে রান্নাবান্নাও হয়ে গেছে, আর ওই দিদিরাও মনে হয় বেরোচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নামার আওয়াজটা পেলাম। চলুন যাই, গিয়ে একবার ওদের সাথে দেখা করে আসি। ওনাদের ট্রেন বিকেল 5টায়। এখন যেহেতু বৃষ্টির সিজন, সাথে বাচ্চা কাচ্চাও আছে, আর এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যামও হয়, সেই কারণেই আর কি হাতে সময় নিয়ে একটু তাড়াতাড়ি করে বেরোলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এলাম এখন আলমারিটাকে একটু গোছাতে। শ্রীহানের বাবা যেহেতু একা গেছে, ওই জন্য আগে থেকে কিছুই লাগেজ গুছিয়ে রাখেনি, তো যাবে যেদিন তার মাত্র আধা ঘন্টা আগে সমস্ত কিছু তাড়াহুড়া করে বের করেছিল, তো সেই কারণেই আর কি ওর বাবার জামা কাপড়ের জায়গাটা প্রচণ্ড অগোছালো হয়ে গেছে, তো সেটাকেই ভাবছি আজ একটু গুছিয়ে রাখি। ট্রেনে উঠে শ্রীহানের বাবা পরের দিন আমাকে আবার ফোন করে বলছে অনেক কটা জিনিস নাকি নিতে ভুলে গেছে। তো এত তাড়াহুড়ো করে যদি বেরোয়, কিছু না কিছু নিতে তো ভুলবেই বলুন। ভেবেছে একা যাব, অত কিছু গোছানোর নেই, তাই একটু সময় নিয়ে গোছালেই হয়ে যাবে, কিন্তু তার মধ্যে একটা যাওয়ার তাড়া থাকে, খাবার খাওয়ার তাড়া, সেই কারণেই আর কি অনেক কটা জিনিস নিতে ভুলে গেছে। তো ভুলে গেছে যখন, কিছু তো আর করার নেই, এইটা হয়ে না হয় ভালোই হলো, একটা অভিজ্ঞতা হয়ে গেল। পরের বার এরকম একা গেলে আর হয়তো এই ভুলটা হবে না। জামা কাপড়গুলো পার্ট পার্ট করে রেখে দিলাম, এতে করে চট করে দেখাও যাবে আর নিতেও সুবিধা হবে। বেশিরভাগ জামা কাপড় আমাদের বক্সের মধ্যেই থাকে, আর এখানে রেগুলার যেগুলো ইউজ করি সে কটাই আলমারির মধ্যে রাখি, কারণ সবগুলো যদি একসাথে বার করি এই আলমারিটাতে ধরবেও না, আর তাছাড়া আবার ওগুলো তো আমাদেরকেই প্যাক করে বাক্সর মধ্যে ঢোকাতে হবে, সেই কারণেই আর কি আর অত জামা কাপড় বের করা হয় না। যদি কখনো দরকার পড়ে বক্স থেকে বার করে ইউজ করি, তারপরে পরিষ্কার করে আবার বক্সের মধ্যেই রেখে দিই। মানে আমাদের আধা জিনিস থাকে হাতের সামনে আর আধা জিনিস থাকে বক্সের মধ্যে, যদি কখনো দরকার হয় তাহলেই বের করা হয়, নয়তো বক্সের মধ্যেই পড়ে থাকে। এইভাবে যদি না করা হয় তাহলে না পারা যাবে না, প্যাকিং করার সময়তে প্রচুর নয়তো হেডেক হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা প্যাক করব, কোনটার ভেতরে কোনটা রাখবো, সেগুলো তখন আর মাথায় আসে না, সেই কারণেই আর কি এইরকমভাবে আমরা ইউজ করি। কথা বলতে বলতে দেখুন কাজটাকে কমপ্লিট করে ফেলেছি। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।